দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠককে ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। এখন সেই প্রত্যাশার কতটা পূরণ হলো নাকি হাতে শুধু পেন্সিল রইল তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। এই আলোচনায় পাশাপাশি এটাও সমান গুরুত্বের সঙ্গে রাখবো যে বাংলাদেশ নিয়ে ভারত কি পাশে পেল মার্কিন যুক্তরাষ্ট্রকে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো আশ্বাস কি দিলেন? এরই পাশাপাশি নজর থাকবে অবশ্যই আমাদের রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে, যে শিক্ষা দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি সিবিআই এর তরফে করা হয়েছে। কি রয়েছে তাদের দাবিতে সেটাও সমানভাবে আপনাদের সামনে রাখবো। কিন্তু শুরুতে এই পর্বে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় আদানি ব্যক্তিগত বিষয়। আমেরিকায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি ঢাকার চেষ্টা, পাল্টা বলছে বিরোধীরা। ব্যক্তিগত বিষয় শুধু বলছেন না, প্রধানমন্ত্রী বলছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান কখনো এই বিষয় নিয়ে আলোচনা পর্যন্ত করে না। সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা, অথচ বাংলাদেশ প্রশ্নে নীরব ট্রাম্প। ট্রাম্প বলছেন যে সবটা প্রধানমন্ত্রী ভারতবর্ষ যেটা ঠিক করবে সেটাই। তার মানে কি অবস্থান হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেটা খোলসা করলেন না। বিকাশ ভবনের ওয়্যার হাউসে তল্লাশি চালিয়ে কি তথ্য সিবিআই এর হাতে, এই আলোচনায় আমি দ্বিতীয় পর্বে আপনাদের সামনে রাখবো। চমকে দেওয়ার মতন তথ্য সামনে এনেছে সিবিআই। কাকুর পর এবার কুন্তলের ভয়েস স্যাম্পল চায় সিবিআই। ম্যাজিস্ট্রেটের সামনে ইতিমধ্যেই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে, এবার কুন্তল ঘোষের ভয়েস স্যাম্পল। এবার এই ভয়েস স্যাম্পল থেকে তদন্তে কতটা গতি পাবে নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। কিন্তু আজ দিনভর যে নিয়ে চর্চা ছিল একেবারে তুঙ্গে, আমেরিকায় আদানিকে নিয়ে প্রশ্নের মুখে মোদি বলছেন ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয় বলে আদানি প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। আদানির সংস্থার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে। সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়, আর সেই প্রশ্নের উত্তরে বলছেন যে এমন ব্যক্তিগত ব্যাপার নিয়ে দুই দেশের রাষ্ট্রনেতারা আলোচনা করেন না। এমনকি এই নিয়ে কথা পর্যন্ত বলেন না। আদানি প্রশ্নের জবাবে এই উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী। আমি শুরুতে আলোচনা শুরু করার আগে এইটা আপনাদের সামনে রাখবো, যখন যৌথ সাংবাদিক বৈঠক করছেন একদিকে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদানি নিয়ে কি প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছিল, উত্তরে প্রধানমন্ত্রী বা কি বললেন দেখুন। Can I ask whether you discussed at all today the case of Gautam Adani, who's one of the wealthiest men in Asia and perceived as an ally of Prime Minister Modi? Prime Minister Modi, have you asked the President to take action on that case? Thank you. पहली बात है, भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। দেখুন, স্পেসিফিক প্রশ্ন ছিল এই আদানি নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা, কোনো কথা কি দেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন? এখন এই প্রশ্নটাকে শুধুমাত্র ওই দুটো শব্দ ব্যক্তিগত বিষয় এটা বলে কি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধীদের তরফে কি বলা হচ্ছে এবং পাল্টা বিজেপির তরফে বা কি উত্তর সামনে আসছে আমি পরপর আপনাদের সামনে রাখবো, তারপরে এই নিয়ে আলোচনা শুরু করছি। দেখুন, মার্কিন সরকার আদানির বিরুদ্ধে ফরেন ব্রাইবারি কেস করেছিল। তারপর ট্রাম্প এসে সেইটার উপর পজ করেন, মানে সেটার ইনভেস্টিগেশন বন্ধ করলেন। তার মানে মোদিকে এই ব্যাপারে অন্তত ট্রাম্প করুণা করেছেন বা মোদিকে সাহায্য করেছেন। আদানির সঙ্গে মোদির সখ্যতা সর্বজন বিদিত। মোদি তাই ট্রাম্পের সম্বন্ধে খুব পয়েন্টেড কোয়েশ্চেন ছিল, সেটা কৌশলে এড়িয়ে যেতে চাইলেন এবং দেশে উনি আদানি নিয়ে উত্তর দেন না, বিদেশেও যখন বিদেশি সাংবাদিককে প্রশ্ন করলেন তাও আর ট্রাম্পের সঙ্গে বৈঠকের অব্যবহিত পরে মোদির মনোভাব পরিষ্কার হয়ে গেল। একটা নির্দিষ্ট রাজনৈতিক শিষ্টাচার আছে, সৌজন্য আছে, যে রাষ্ট্রপ্রধান যখন বিদেশ সফরে থাকেন তখন বিরোধীরা মতপার্থক্য থাকলেও কোনো মন্তব্য করেন না। পণ্ডিত নেহরু থেকে শুরু করে
ডক্টর পিভি নরসিমহা রাও পর্যন্ত এবং মনমোহন সিং এর প্রথম কয়েক বছর পর্যন্ত সেই রীতিই চালু ছিল। কিন্তু এখন তো কংগ্রেসের নেতৃবৃন্দ হয়েছে সম্পূর্ণ অপরিপক্ক অরাজনৈতিক কিছু মানুষের হাতে। আর তৃণমূল কংগ্রেস আদপেই কোনো রাজনৈতিক দল নয়, তো স্বাভাবিকভাবেই জিনটা তো একই। সৌগত রায় কংগ্রেসের ঘরানা থেকে জন্ম নেবার পরে তারও পুরো শরীরটার তৃণমূলীকরণ হয়ে গেছে, সেই জন্য এ ধরনের বক্তব্য রাখছেন। মোদী মেজাজ হারাচ্ছেন, তার আগে উনি একটু বলুন না যে পর্দার আড়ালে কিভাবে তারা জমি অধিগ্রহণ করছেন আদানির জন্য। যে ডিপোর্ট হবার কথা ছিল তাজপুরে, সেটা থেকে সরে এসে মন্দারমণিতে আবার জমি অধিগ্রহণ কেন? ওখান থেকে পর্দাটা তুলুন না। তার মানে ফ্যাক্ট অফ দ্য ম্যাটার শঙ্কু এইটা দাঁড়াচ্ছে যে আদানি ইস্যু বা আদানি অস্বস্তি, দেশ হোক বা বিদেশ, ভারত হোক বা মার্কিন মুলুক, কোথাও পিছু ছাড়ছে না। হচ্ছে আমায় মার্জনা করবেন, আমি কোনো সাংবাদিকের প্রশ্ন তোলা বা প্রশ্ন করার স্বাধীনতা নিয়ে প্রশ্ন করতে চাই না, কিন্তু অনেক সময় আমি যখন সাংবাদিকতা করেছি তখন দেখেছি অনেকে এই সমস্ত কোশ্চেন প্লান্ট করবার চেষ্টা করেন। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আশা করব যে কোনো বিরোধী দলের এর পেছনে কোনো হাত নেই, কিন্তু যখনই রাষ্ট্রপ্রধান বিদেশে থাকেন তখন এইটুকু সৌজন্য সমস্ত রাজনৈতিক দলই আশা করেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রকাশ্যে বারবার বলেন যে বিদেশ নীতির ক্ষেত্রে দেশ যা করবে আমরা দেশে। আমি বলছি 100 বার প্রশ্ন তোলা আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যে সাংবাদিক প্রশ্ন করেছে তিনি না কংগ্রেস করেন না তৃণমূল কংগ্রেস করেন। একেবারে আমেরিকার বুকে দাঁড়িয়ে একেবারে শুধুমাত্র অভিযোগ নয়, গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত জারি হয়েছে। তাই নিয়ে প্রশ্ন হ্যাঁ নাতেই উত্তর পাওয়া যেত, যে একেবারে তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ কি না। আমি বলছি কোথাও কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন না? এড়ানোর হলে তো উনি বলতেন নো কমেন্টস, উনি এড়াননি তো। উনি স্পেসিফিক্যালি বলেছেন যে যিনি প্রশ্নকর্তা বা যারা এক্সপেক্ট করেন যে এই ধরনের বিষয়ে উনি মন্তব্য রাখবেন তাদের বিচক্ষণতা অনেক বেশি গ্রহণীয়। তারা অন্তত বুঝবেন যে রাষ্ট্রপ্রধানরা দুটো দেশের বিষয় নিয়ে কথা বলতে গেছেন। একটা ইন্ডিভিজুয়াল ইস্যু, একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি বা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি কি করেছেন কি করেননি সেটা নিয়ে কথা বলবার মতো পরিস্থিতি আশা করি। আমি আবার বলছি দুটো দেশের মধ্যে বিষয়টার জন্য এটা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় কি আদৌ শঙ্কু হতে পারে? অভিযোগটা হচ্ছে মারাত্মক। সেটা হচ্ছে 2020 থেকে 24 সালের মধ্যে কি পরিমাণে ঘুষ দেওয়া হয়েছিল, 2237 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল। সেই নিয়ে আমি আবার বলছি শুধুমাত্র অভিযোগ নয়, গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত জারি হয়েছিল। তাই নিয়ে কথা হয়েছে কিনা হ্যাঁ বা নাতে যেন উত্তর পাওয়া যেত, যদি সেটাকে তো বিচারাধীন বিষয়, একটা তদন্ত চলছে, তার রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়ে গেছে, তারা তদন্ত করে কি বের করে আগে বার করুক। আমরা তো বলবো যে এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সরাসরি সফরকে হচ্ছে আক্রমণ করার বিরোধীদের যে অপচেষ্টা তাই নিন্দনীয় হওয়া উচিত। দেশের বিরোধিতা করার মতো কিন্তু আমি বলছি এটাও সমানভাবে ফ্যাক্ট। সেটা বিরোধীরা এই প্রশ্নটা তুলছে যে 11 বছর পর বাধ্য হলেন সাংবাদিক বৈঠক করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, দেশে সম্ভব হয়নি, বিদেশের মাটিতে সেটা করতে হলো, কিন্তু দেবনারায়ণ সরকার একেবারে বিরোধীদের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। ভাগ্যে সুকান্ত ভট্টাচার্য লিখেছিল, স্বার্থের প্রাচীর তলে মানুষের সমাধি রচনা, অযথা বিভেদ সৃষ্টি হীন প্ররচনা। তাহলে আজকে স্বার্থ যখন আছে, এই স্বার্থ আরে মোদির স্বার্থ একটু আগে এই কথাটা বলতে দাও। আরে কথাটা বল, তোমার সঙ্গে স্বার্থ না, তুমি আমার কথাটা বল। আমার যে কথাটা আমি কথাটা বলছি মোদিকে দেখছেন না নিশ্চয়ই, কেন মোদি তো উনি উত্তর দিচ্ছেন। যার সঙ্গে একটু আগে শওকত বাবু কি বললো, আদানির সঙ্গে মোদির সম্পর্কটা সর্বজনবিদিত। তুমি উত্তর দিলে 2020 থেকে 2024 পর্যন্ত 2237 কোটি টাকা তুলেছে, যার জন্য মার্কিন আদালত তার বিরুদ্ধে সমন জারি করেছে। সেখানে উনি কিছু বলেননি, হয় কি ওই বলাটা তার আগে বলাটা আসলে আদানির জন্য একটা মূল উদ্দেশ্য। আদানির জন্য সফরের মূল উদ্দেশ্য এই আদানিকে বাঁচানো। আমরা আর বুঝি নে, আমরা আর বুঝি না এই জিনিসটাই আজকে এটাও কনফিউজিং, সমানভাবে বিভ্রান্তি। যেখানে দেবনারায়ণ সরকার এই কথা বলছেন যে আদানির স্বার্থ সুরক্ষিত করা বিজেপির সবথেকে বড় উৎস। আচ্ছা, এই আদানির বিরুদ্ধে সংসদের ভেতরে যখন প্রবল বিরোধিতা কংগ্রেসের তরফে করা হয় তখন তৃণমূল কংগ্রেসের অবস্থানটা কি থাকে? নিঃসন্দেহে এটাও আলোচনার অত্যন্ত চিত্তাকর্ষক বিষয়। কিন্তু তার আগে আমি চয়ন ভট্টাচার্যের কাছে আসবো যে মূল বিষয়টা তার মানে কোথাও কি অস্বস্তির কারণ হচ্ছে আদানি ইস্যু, যেমনটা দেশে অস্বস্তির
তেমনটা কি বিদেশেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং পড়তে হচ্ছে অস্বস্তির মধ্যে দেশের প্রধানমন্ত্রী? অবশ্যই, কারণ উনি মিথ্যে কথা বলেননি এটা আমি বলতে পারি, কারণ সত্যি ব্যক্তিগত বিষয়। কারণ আপনি খোঁজ নিন, আপনি কোম্পানি রেজিস্ট্রেশনের যে কাগজপত্রগুলো ওগুলো খুলে দেখুন, আপনাদের তো সোর্স আছে। আমি দায়িত্বের সঙ্গে এখানে বলে যাচ্ছি যে নরেন্দ্র মোদীর উত্থান এবং আদানির উত্থান একই সঙ্গে। 1996 সালে প্রথম বন্দরে জেটি দখল নেন আদানি নিজেদের গ্রুপ করে। তারপরে 2006-5 থেকে 7-এর মধ্যে উনি ওই পাওয়ার প্ল্যান্টেশন গ্রুপটা তৈরি করে ফেলেন। এই সব মিলিয়ে ওই নরেন্দ্র মোদীর উত্থান, রাজনৈতিক উত্থান এবং আদানির বাণিজ্যিক উত্থান একই সঙ্গে। প্রথম কোনো বাণিজ্যিক সংস্থাকে আমেরিকার অ্যাটর্নির মানে একদম সরাসরি আইন দপ্তরের মুখোমুখি হতে হলো এবং তাদের সর্বোচ্চ কর্তাদের বিরুদ্ধে এই উৎকোচ দেনা পাওনার বিষয়গুলো চলে এলো। এইটা কিন্তু দেশের সম্মান নষ্ট করেছে এবং আমার দেশ থেকে কেউ কোনো অত বড় কোম্পানি যদি বাইরে যায় নিশ্চয়ই এনওসি নিয়ে যেতে হয় আমাদের ভারত সরকারকে কিছু না জানিয়ে কিছুই হয় না। ভারত সরকারের এখানে অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি থাকে। ভারত সরকারের প্রধান হিসেবে তো নরেন্দ্র মোদীর দায়িত্ব থেকে যায়, কিন্তু নরেন্দ্র মোদী কেন বলছেন ব্যক্তিগত বিষয় এবং নির্দিষ্টভাবে বারবারই বলছি সেটা হচ্ছে যে আমাদের দেশের সম্পদ লুট করলে আমাদের রাজত্ব রাগ হবে। লুট করছে আদানি, লুট করছেন সবাই জানে সবাই প্রাকৃতিক সম্পদ আদানি লুট করছে এবং মদত দিচ্ছে বিজেপি। এনকাউন্টার থিওরি আদানি। এটা যদি একটা অস্বস্তির জায়গা হতে পারে হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আমি শুরুতেই বলছিলাম যে ভারতের কাছে প্রাপ্তির ভাড়ারের কত শতাংশ পূর্ণ হলো। আমি এইখানে আপনাদের সামনে রাখবো যে বাংলাদেশ ইস্যুতে দেখুন একটা সময় বলা হচ্ছিল যে বাংলাদেশ নিয়ে ভারত লক্ষণীয় কড়া পদক্ষেপ কেন নিচ্ছে না। অনেকে এমন কথা বলছিলেন যে ভারত আসলে অপেক্ষা করছে যে ডোনাল্ড ট্রাম্প কবে প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তারপর অ্যাকশন নেওয়া শুরু হবে। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রসঙ্গ বৈঠকে উঠেছে, কিন্তু ভারতের বিদেশ সচিব যেটা জানাচ্ছেন যে এই বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইবার ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন যে বাংলাদেশ নিয়ে যা করার ভারতবর্ষ করবে। কোথাও কি এই বিষয়ে কোনো নাক গলাবে না মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা কি ঘুরিয়ে স্পষ্ট করে দিলেন? আমি এইখানে দেখাতে চাইবো ঠিক কি বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প। দেখুন। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. তার মানে কোথাও কি এইটা ঘুরিয়ে স্পষ্ট করে দিলেন যে বাংলাদেশ নিয়ে ভারতের যা সিদ্ধান্ত ভারত নিক, সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র করবে না। অর্থাৎ প্রত্যাশা যেটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের, সেটা কি করলো না ডোনাল্ড ট্রাম্পের সরকার? আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে এইখানে আসতে চাইবো। আমি বলছি শুরুতেই যে বিষয়টা নিয়ে রাজাগোপাল বাবু আসছিলাম যে ভারতের এই সফর থেকে, এই বৈঠক থেকে প্রাপ্তির ভাড়ারে এলোটা কি। আমি কেন এই কথা বলছি, এক হচ্ছে বাংলাদেশ নিয়ে কার্যত এইটা বুঝিয়ে দিলেন, ঘুরিয়ে বুঝিয়ে দিলেন। অনেকে বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশ নিয়ে তোমার সমস্যা তুমি বুঝে নাও, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ একেবারে নাক গলাবে না, টু শব্দটি করবে না, কার্যত বুঝিয়ে দিয়েছেন। এক, দ্বিতীয়ত এইটা প্রচার করার চেষ্টা করা হচ্ছে যে সামরিকভাবে কতটা লাভবান হচ্ছে স্টিল F-35 বিমান কিনতে চলেছে ভারত। অথচ দেখুন এইটা হচ্ছে গত বছরের নভেম্বরে ইলন মাস্ক, যিনি অন্যতম পরামর্শদাতা মার্কিন প্রেসিডেন্টের, তিনি একটা পোস্ট করছেন এবং পোস্টে তিনি এই F-35 বিমান সম্পর্কে লিখছেন যে এক্সপেন্সিভ, অত্যন্ত ব্যয়বহুল, এটাকে মেনটেন করা, মাস্টার অফ জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, মানে কাজের কাজ কিছুই হয় না। তারপরে তিনি বলছেন ম্যান ফাইটার জেটস আর অবসোলিট ইন দ্য এজ অফ ড্রোনস, উই উইল জাস্ট গেট পাইলট স্কিল্ড। সমালোচনা মানে যাকে যে যুদ্ধ বিমান বিক্রি করা হচ্ছে, তীব্রতম সমালোচক হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের অন্যতম পরামর্শদাতা। আমার প্রশ্নটা সেইখানেই রইল, তাহলে ভারতের ভাড়ারে জুটলো কি, এলো কি, প্রাপ্তির ভাড়ারে এলো কি? হ্যাঁ দেখুন, আমাদের প্রত্যাশা অনেক ছিল। আমরা ভেবেছিলাম যে ট্রাম্প মোদির এই যে আলোচনা, সেখান থেকে ভারত বুঝি অনেক কিছুই পাবে। তাদের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো।
যথেষ্ট তারিফ পেয়েছেন মোদি ট্রাম্পের কাছ থেকে। কিন্তু ট্রাম্প এই যে আলোচনা হয়েছে সেখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে আমেরিকান স্বার্থ তিনি দেখতে চান, সেখানে অন্য কোনো দেশ কি করছে না করছে কোনো মাথা ব্যথা তার। এবং আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যের যে বিরাট ঘাটতি আছে, মানে আমেরিকা ধরুন আমরা $150 বিলিয়ন বিক্রি করি, ওরা আমাদের কাছ থেকে কেনে মাত্র $20 বিলিয়ন, অর্থাৎ বিরাট আকার ঘাটতি আছে, সেটা ওরা পূরণ করতে চাইছে তেল গ্যাস জোর করে বিক্রি করে, ওরা পূরণ করতে চাইছে এই সমস্ত ডিফেন্সের অ্যাক্টের মাধ্যম দিয়ে, যেটা আপনি বললেন F-35 বা অন্য ভান্ডারে যা তৈরি আছে সেগুলো আমাদের কাছে বেচতে চাইছে। এখন আমরা কিনবো কি না কিনবো সেটা পরের ব্যাপার, কারণ আপনি যেটা বললেন F-35 থেকে সুখোইয়ের যেটা আছে সুখোইয়ের বোধ হয় 57 বা কিছু, সেটা ভারত সরকারের আমাদের এয়ারফোর্স মনে করে অনেক বেশি ইউজফুল। তো যাই হোক, সেদিকে আমি যেতে চাইছি না। যেটা পরিষ্কার যে বিরাট ভাবা হয়েছিল অনেক কিছুই আমরা পাবো, কিন্তু ট্যারিফ যেভাবে বসতে চলেছে, আমরা যদি যেভাবে শুধু না সরাই তাহলে কিন্তু বিরাট প্রত্যাঘাত আমেরিকার তরফ থেকে রয়েছে। এবং বলতে গেলে কিছুই নেই। তারপরে ভারত কিন্তু আমেরিকার কাছ থেকে যেটা চেয়েছিল যে ভারত কোনোদিনই বলেনি যে আমেরিকা পার্শ্ববর্তী দেশের ব্যাপারে সাহায্য করুক। এমনকি ডোনাল্ড ট্রাম্প বলেছে চীন ভারতের যে বর্ডার সংক্রান্ত সমস্যা আছে সেখানে তিনি সাহায্য করবেন। ভারত পরিষ্কার বলছে না, ভারত কখনো পার্শ্ববর্তী দেশের সঙ্গে সমস্যাগুলো দ্বিপাক্ষিক ভাবে মেটাতে চায়। আমাদের কাছে ডোনাল্ড ট্রাম্পের কাছে আমাদের কোনো আবেদন ছিল না আমরা কি করবো, কিন্তু এখন যে বলে দিয়েছে যে ভারত নিজের ইচ্ছায় করতে পারে, ক্যাপেবল অফ টেকিং অ্যাকশন। এখনই দেখা যাক, এখন যদি ভারত তার একেবারে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, রাজগোপাল ধর চক্রবর্তী বলছেন যে প্রাপ্তির প্রত্যাশার তুলনায় ভাড়ারে কার্যত কিছুই আসেনি, অর্থাৎ এইখান থেকে কতটা সদর্থক হলো এই বৈঠক নিঃসন্দেহে তা নিয়ে আলোচনা চলতে পারে।